শোন, খুব ভালোভাবে শুনবি। এখান থেকে আমাদের যেহেতু আমাদের এমসিকিউ হবে পরীক্ষায় পাবো। আমাদের ভারতবর্ষটা কি একটা গণতন্ত্র দেশ। ভারতবর্ষ গণতন্ত্র দেশ। গণতন্ত্র, এই যে গণ তারপরে তন্ত্র, তন্ত্র বলতে মেশিনারি বলতে পারিস, যে পদ্ধতিতে দেশ চলবে। এই যে গণ, গণ মানে জনগণ। তাহলে জনগণ কারা? জনগণ কারা? জনগণ বলতে আমরা যারা এই দেশে বাস করছি তারা জনগণ। কিন্তু যখন বলবো আমরা যারা এই দেশে বাস করছি তারা জনগণ, তারা কি ভোটে অংশগ্রহণ করতে পারছি? অংশগ্রহণ করতে পারছি না। তাহলে 18 বছর বয়স হবে তার। এই ভোটাধিকারের বয়স কিন্তু আগে 18 ছিল না, আগে ছিল 21। রাজীব গান্ধীজির সময়, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তখন জ্ঞানী জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, এই সময় অ্যামেন্ডমেন্ট করে একটা অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধনী হয়, সংশোধনী করে ওটাকে নামিয়ে আনা হয় 18 বছর বয়স। তাহলে 18 বছর বয়স আমাদের যাদের, তারা আমরা ভোট দিই এবং আমাদের ভোট থেকে নির্বাচিত হয় সাংসদ এবং বিধায়ক। বিধায়ক কাকে বলবো? যারা বিধানসভার সদস্য, এমএলএ যারা হয়, তারা কি রাজ্যে, তারা রাজ্যের সরকার গঠন করে। আমাদের পশ্চিমবঙ্গের কোন সরকার? পশ্চিমবঙ্গের কোন সরকার দেখি? হ্যাঁ, তৃণমূল সরকার। তারপরে আমি যদি কেন্দ্রে যাই কোন সরকার? না, একটু ভুল, বিজেপি, ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তাহলে তার মধ্যে বলা যায় যে বিজেপি সংখ্যাধিক্য ভোটে বা পদে রয়েছে। ভালো। এবার কথা হলো পার্লামেন্ট, যেটা আমরা বলি পার্লামেন্ট, এটা হলো আমাদের সবথেকে বড় পঞ্চায়েত। দেশের সবথেকে বড় পঞ্চায়েত কোনটা? পার্লামেন্ট। সেটাকে বলা হয় যে সেখানে কি তৈরি হয়? সেখানে আইন তৈরি হয়। কাদের জন্য? আমাদের জন্য। তা পার্লামেন্ট যে আইন তৈরি করে খালি তা না। এবার পার্লামেন্টের যে ধারণাটা, সেটা আমরা এনেছি কোথেকে? ব্রিটেন থেকে। ব্রিটেনেও 2 কক্ষ বিশিষ্ট। কত? আমাদের যেমন 2 কক্ষ বিশিষ্ট একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা। রাজ্যসভা বলতে কিন্তু এই ভুল ধারণা নিয়ে নিবি না যে রাজ্যসভা বলতে রাজ্যের, না। রাজ্যসভা বলতে বোঝায় লোকসভা, রাজ্যসভা, এই 2 কক্ষ নিয়ে আমাদের পার্লামেন্ট। এবং এই পার্লামেন্টে এই 2 কক্ষই যে হবে তাই না, তার পাশাপাশি আরেকজন রয়েছে, সেটা একটা অফিস, বলে অফিস অফ প্রেসিডেন্ট। কারণটা হচ্ছে প্রেসিডেন্টের হস্তাক্ষর যদি না হয়, সম্মতি যদি না থাকে, কোনো বিল আইনে পাস হবে না। তার মানে পার্লামেন্টে লোকসভা, রাজ্যসভা একটা জিনিসই করতে পারে, বিলটাকে প্রসিড করতে পারে। কিন্তু বিলটাকে আইনে রূপান্তর করতে গেলে কার স্বাক্ষর প্রয়োজন? রাষ্ট্রপতির স্বাক্ষর। তাহলে বিলকে আইনে পরিণত করতে গেলে রাষ্ট্রপতি ছাড়া কিন্তু হবে না। এবং এই রাষ্ট্রপতি যার কথা বললাম, সেটা কিন্তু হচ্ছে আমাদের নির্বাচিত, তার জন্য ভোট দিতে হয়। তাহলে এবার তুই বলি, তুই তো ভোট দিস না, আমি তো ভোট দিই না, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ভোট দিতে পারি না। ওটা কি একটা ইনডাইরেক্ট ইলেকশনে হয়। ইলেকশন, অপ্রত্যক্ষ ইলেকশন। এবার ইলেকশন যখন আসছে, ভোট 2 দিন পরে 18 বছর চলে যাবে, তোরা দিতে পারবি ভোট। সেটা মিউনিসিপ্যালিটি দিতে পারবি, পঞ্চায়েত হলে পঞ্চায়েত দিতে পারবি, লোকসভা দিতে পারবি, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ দিতে পারবি। মনে রাখবি, আমরা প্রত্যক্ষভাবে যে ভোটটা দিই সেটাকে বলা হয় জেনারেল ইলেকশন। কী বলা হয়? প্রত্যক্ষভাবে বলতে কী বোঝাচ্ছিস বল? নিজে গিয়ে ভোট দিই। তাহলে নিজে গিয়ে কী কী ভোট দেওয়া যায়? একটা লোকসভার ভোট, আর রাজ্যসভা আমাকে পারি না, একটা বিধানসভা। আরও 2টো ভোট তোরা দিস। কলেজ ভোট কিন্তু হবে না, স্কুল ভোট হবে না, ক্লাবের ভোট হবে না। আর একটা ভোট আছে, যেটা মিউনিসিপ্যালিটি যারা থাকে মিউনিসিপ্যালিটিতে, এবং যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি গ্রাম পদে আসতে, এই 2টো ভোট দিতে পারিস। কিন্তু এই 2টো ভোট কিন্তু নির্বাচন কমিশন কন্ডাক্ট করে না। তাহলে কে কন্ডাক্ট করে? রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন। তুই বলতো তাহলে জেনারেল ইলেকশন কাকে বলবি?
যেখানে আমরা ভোট দিই, লোকসভা আর এদিকে বিধানসভা, তাহলে বলা যায় এই দুটো জেনারেল ইলেকশন। আর বাদ বাকি যে ইলেকশন আছে ওটা কিন্তু জেনারেল ইলেকশন না। তাহলে জনতা, আমরা 18 বছর যাদের পূর্ণ হয়েছে, যারা ভোট দিচ্ছি সরকার গঠনের জন্য, ভালোভাবে সরকার গঠনের জন্য, সেটা হচ্ছে কি ভোট? জেনারেল ভোট বা জেনারেল ইলেকশন। বাংলা ভাষায় বলবে দেখবি সাধারণ নির্বাচন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যসভা, বিধান পরিষদ, এই ভোটও কিন্তু কন্ডাক্ট করে কে? নির্বাচন কমিশন, যাকে বলে ইলেকশন কমিশন। কিন্তু এইসব ভোটে আমরা অংশগ্রহণ করবো না। তোদের যেমন একটা প্রশ্ন আছে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে, বিধানসভা রাজ্যে রাজ্যে রয়েছে এবং এই রাজ্য থেকে লোকসভার পদ হয়, তারা দিল্লিতে যায় এবং ভারত সরকার গঠন করে। একটা কথা মনে রাখবি, ভারত সরকার বা রাজ্য সরকার কোনো দলের কিন্তু হয় না। আমরা বলতে পারি না তৃণমূল সরকার, বলতে পারি না বিজেপি সরকার। অ্যাকচুয়ালি হচ্ছে কি রাজ্য সরকার আর কি কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এবার যে কথাটা হচ্ছে, নবদ্বীপে একটা বিধানসভা, যেখানে তোরা রয়েছিস, 18 বছর বয়স হলে বিধানসভায় ভোট দিবি। মিউনিসিপ্যালিটি তো নবদ্বীপের নিজস্ব মিউনিসিপ্যালিটি। আর একটা ভোট দিবি যেটা বলে লোকসভা। মনে রাখবি 7টা বিধানসভা মিলে একটা লোকসভা। কী বললাম? 7টা বিধানসভা মিলে একটা লোকসভা। ক্লিয়ার মনে থাকবে? হ্যাঁ। এবার যেটা বলছি, বিল যে পাস করা হয়, আর এত সুন্দর পরিকাঠামো দেয়, এত সুন্দর পরিকাঠামো, মাথার উপরে একজন থাকে। এবার তুই বললি স্যার প্রধানমন্ত্রী, অবশ্যই আমেরিকার সাথে আমাদের শাসন ব্যবস্থা একটু পার্থক্য রয়েছে। আমেরিকার এক্সিকিউটিভ হেড, বলতো পরিভাষা মনে রাখতে হবে, নমিনাল হেড আর এক্সিকিউটিভ হেড। শোন, নমিনাল হেড আর এক্সিকিউটিভ হেড। নমিনাল হেড কাকে বলে? নাম সর্বস্ব শাসক। আর এক্সিকিউটিভ হলো প্রকৃত শাসক। তা ভারতীয় সংবিধান অনুযায়ী, আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী হচ্ছে এক্সিকিউটিভ হেড। কী কারণে? প্রধানমন্ত্রী সম্পূর্ণত শাসন কার্য পরিচালনা করে। কেন্দ্রের কথা বলছি, প্রধানমন্ত্রী সম্পূর্ণত কেন্দ্রের শাসন ব্যবস্থা পরিচালনা করে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছিস, প্রধানমন্ত্রীর নামে বিরোধীরা এই ওই বলে, কখনো সরকার পক্ষ বলে? একদম চলতি কথাতে প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের বস ইংল্যান্ড অনুযায়ী। এটা তো আমরা নিজে মেনে। ভারতীয় সংবিধানে এরকম কোনো লেখা নেই যে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে আলাদা ব্যাপার। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা এতটাই কেন্দ্রে দেয়, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তুই মন্ত্রিত্ব ভোগ করিস, মন্ত্রিত্ব কর। প্রধানমন্ত্রী তোমার বাবা ক্লাস করছে। তাহলে আমি যেটা বলছি, তাহলে এতটাই ক্ষমতার অধিকারী, তোকে কোন মন্ত্রী করা হবে না করা হবে, তোকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবে বা না দেওয়া হবে, তোকে এক মন্ত্রিত্ব থেকে অন্য মন্ত্রিত্বে নিয়ে যাওয়া হবে না, সব কিছু প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে। এবং মনে রাখবি ভালোভাবে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে লোকসভাটাই ভেঙে যায়। কী বললাম? প্রধানমন্ত্রী আসতে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে সরকার ভেঙে যায়। তাহলে সেই লোকটাকে চটাবে, তাই নয় কি? অবশ্য প্রধানমন্ত্রী একাও না, ওনার আন্ডারে একটা থাকে পিএমও, প্রাইম মিনিস্টার অফিস। সেখানে তার সবার লোকজন থাকে, সকলের সাথে আফটার কনসালটেশন উনি তার মতটা প্রকাশ করেন। তার মানে পিএমও যেটা, সেটা অত্যন্ত ভাইটাল অফিস। আর আমার ভারতবর্ষে এরম কিছু নেই যে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে। সেই কারণে
প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করবে বা কোনো কারণে যদি প্রধানমন্ত্রী অফ হয়ে যায়, তাহলে কিন্তু কেউ হতে পারে না, নতুনভাবে নির্বাচন করতে হবে। ক্লিয়ার? এবার কথা, প্রধানমন্ত্রী কে হবে, তাই তো? আমাদের যখন ভোট হচ্ছে, ভোট হলো, ভোটের ফলে কি সদস্য নির্বাচন হবে, সেই লোকসভার সদস্য কি বলা হয়? সাংসদ বলা হয়, বা বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আসতে কি হলো? মেম্বার অফ পার্লামেন্ট। তা মেম্বার অফ পার্লামেন্ট যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কি দুটো দল হয়ে গেল, একটা সরকার, একটা বিপক্ষ। তার মানে 272 জন প্রতিনিধি যদি পায়, তাহলে লোকসভা গঠন করতে পারবে। তাহলে 272 জন প্রতিনিধি বাদ বাকি যারা রইল, তারা বিপক্ষ হয়ে গেল। এই 272 জন প্রতিনিধি যারা সরকার গঠন করবে, তাদের ভিতরে একটা মিটিং হবে, এবং মিটিং হয়ে প্রধানমন্ত্রীকে সেটা মনোনীত হবে। এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সে কী করবে? সে শপথ বাক্য পাঠ করাবে প্রধানমন্ত্রী, এবং তার পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্যদের মন্ত্রমুক্তির পদ বা পাঠকে করাবে রাষ্ট্রপতি। তাই এরম বলা যায় না যে রাষ্ট্রপতির একক ক্ষমতাতে কাউকে কোনো মন্ত্রী করবে। এই কারণেই ওনাকে বলা হয় নমিনাল হেড। রাষ্ট্রপতি কাউকে সরাতে পারে না, যে তুই মন্ত্রী, তোকে সরাবো অন্য না, কিন্তু এটা প্রধানমন্ত্রী করতে পারে। তার মানে সম্পূর্ণ শাসন কেন্দ্রের বা শাসনভার কার উপরে রয়েছে? আমাদের প্রধানমন্ত্রীর উপরে রয়েছে। তাই এনাকে বলা হয় এক্সিকিউটিভ, অন্যকে বলা হয় অন্য বলতে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলে নমিনাল হেড। ক্লিয়ার? একটু বুঝে না, তোর কথা বলছি।